নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গুয়াহাটির প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন ইস্ট বেঙ্গল দল। তারা কিন্তু অনুশীলন এখন চালিয়ে যাচ্ছে আগামী 16 তারিখের ম্যাচের জন্য, এবং যেখানে তারা কিন্তু মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসির। ইস্ট বেঙ্গলের একটা হোম ম্যাচ, চেন্নাই থেকে গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট পাওয়ার পর কিন্তু তারা ফিরে এসেছে কলকাতায়, এবং আগামী 16 তারিখের ম্যাচে কিন্তু এই গুয়াহাটিতেই বেঙ্গালুরুর বিরুদ্ধে কিন্তু 3 পয়েন্ট জয়ের আরও একটা হাতছানি লাল হলুদ ব্রিগেডের কাছে। কিন্তু যদি কথা বলতে হয় এই ম্যাচের গুরুত্বটা কতটা বেশি, তাহলে যদি বলি তাহলে এই ম্যাচটা জিততে পারলে কিন্তু ইস্টবেঙ্গল চলে যাবে আইএসএল টেবিলের দ্বিতীয় স্থানে, অর্থাৎ মোহনবাগানেরও কিন্তু উপরে। যেহেতু গোল ডিফারেন্সের নিরিখে মোহনবাগান থেকে কিছুটা উপরে আছে ইস্টবেঙ্গল, সেই কারণে কিন্তু এই যে 16 তারিখের ম্যাচটা আছে সেটা জেতা কিন্তু লাল হলুদ ব্রিগেডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকে অনুশীলনে কি হলো, ম্যাচ ডে -2, এই অনুশীলনে কিন্তু মোটামুটি স্থির হয়ে যায় যে প্লেইং ইলেভেন কি হতে পারে বেঙ্গালুরু ম্যাচে, বা পুরো বেঙ্গালুরু বধের যে ব্লু প্রিন্টটা সেটা কিন্তু তৈরি হয়ে যায় এই ম্যাচ ডে -2 অনুশীলনে। আগামীকাল ম্যাচ ডে -1 আছে, এবং আগামীকাল পয়লা বৈশাখ। আপনাদের সকলকে কিন্তু শুভ নববর্ষর আগাম শুভেচ্ছা। কিন্তু যদি কথা বলতে হয় আজকের ম্যাচটা নিয়ে বা আজকের প্র্যাকটিসটা নিয়ে রাদার, এবং সেই ম্যাচে কি কি হতে পারে সেটা নিয়ে যদি কিছু বিবরণ দিই বা কিছু একটু বিশ্লেষণ দিই, তাহলে অবশ্যই সেটা এই প্রতিবেদনেই দেবো। কিন্তু পিছনে যদি দেখতে পারেন ইস্টবেঙ্গল দল, তারা কিন্তু এই মুহূর্তে অনুশীলন করছে, এবং পাশাপাশি চেন্নাই ম্যাচের পরে বলতে পারেন যে গ্যাপটা কিন্তু খুব বেশি ছিল না ইস্টবেঙ্গলের কাছে। অর্থাৎ কোন কোন প্লেয়ার ফিট আছে, কোন কোন প্লেয়ার পুরো দমে খেলতে পারবে, সেইটা নিয়ে কিন্তু একটা সংশয় ইতিমধ্যেই তৈরি হচ্ছে। কারণ আজকের প্র্যাকটিসের শুরুতেই কিন্তু সাইড লাইনে দেখা গেল, বা বলতে পারেন যে সাইড লাইন, এক্স্যাক্ট সাইড লাইন না হলেও মাঠের চারপাশে কিন্তু জগিং করতে দেখা গেল আনোয়ার আলীকে এবং মোহাম্মদ রাশিদকে। অর্থাৎ এই দুই প্লেয়ারে কিন্তু ইনজুরি কনসার্ন ছিল চেন্নাই ম্যাচের আগেরও, এবং সেই ম্যাচটা খেলার পর কিন্তু আবারও বলতে পারেন একটুখানি ডিসকমফর্টের জন্য কিন্তু আজকে অনুশীলনটা তারা করলেন না। মাঠের চারপাশে কিন্তু তারা জগিং করছিলেন এবং এইভাবেই পুরো অনুশীলনটা কাটালেন। বা তাছাড়া কিন্তু পুরো সমস্ত সবাই কিন্তু ফিট আছে, এবং পুরো দলই কিন্তু পুরোদমে অনুশীলন করেছে। এবং আরেকটা কথা, আরেকটা আপডেট বলতে পারেন, নাওরেম মহেশ সিং তিনি কিন্তু এই মুহূর্তে অনুশীলনে আসছেন না বা প্র্যাকটিসে যোগ দিচ্ছেন না। অর্থাৎ নাওরেম মহেশ সিং কিন্তু একটা দীর্ঘ সময়ের জন্যই মাঠের বাইরে থাকবেন। তার যে ইনজুরিটা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত সিরিয়াস, তার একটা নি ইনজুরি হয়েছে। অস্কার বুজনও কিন্তু পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে বলেছে তার যে নিটা, সেখানে কিন্তু নি টুইস্ট হয়েছে তার, অর্থাৎ হাঁটু কিন্তু তার ঘুরে গেছে, এবং সেখান থেকে বুঝতে পারছেন এই যে চোটের যে গুরুত্ব সেটা কিন্তু অনেকটা বেশি। অর্থাৎ আহ, বলতে পারেন যে নাওরেম মহেশ সিং কিন্তু বেশ কিছু দিনের জন্য ম্যাচের বাইরে আছে, এবং হয়তো সম্ভবত এই যে আইএসএল সিজনটা আছে, বাকি যে ইস্টবেঙ্গল 6টা ম্যাচ আছে, সেখানে হয়তো ইস্টবেঙ্গল নাওরেম মহেশ সিংকে নাও পেতে পারে। হতেও পারে যে মে মাসের একদম শেষের দিকে নাওরেম মহেশ সিং ফিট হয়ে গেল, বাট স্টিল এই যে রিসেন্ট যে কিছু ম্যাচেস আছে বা রিসেন্ট কিছু দিনগুলো আছে, সেখানে কিন্তু নাওরেম মহেশ সিংকে দেখতে পাওয়া যাবে না। বাট তাছাড়া পুরো ইস্টবেঙ্গল দল কিন্তু আজকে প্র্যাকটিস করেছে, এবং ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসও কিন্তু ইস্টবেঙ্গল অবশ্যই করেছে। এবং প্লেইং ইলেভেন নিয়েও আপনাদের একটা আগাম আভাস দেবো কিরকম হতে পারে ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেন নর্থ ইস্ট, সরি মাই ব্যাড, বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। ব্যাকফোর্ডের যদি কথা বলি, যেটা সব থেকে ইন্টারেস্টিং ইস্ট বেঙ্গলের এই প্র্যাকটিস থেকে, সেটা কিন্তু অবশ্যই কেভিন সিবির সঙ্গে কিন্তু জুটি বাঁধতে পারেন লালচুংনুঙ্গা বা জিকসন সিং। আনোয়ার আলীর কথা এখন আমরা ধরছি না, কারণ আনোয়ার আলী যেহেতু সাইড লাইনে ছিলেন, তিনি সাইক্লিং করছিলেন, রানিং করছিলেন। যদি তিনি ফিট হয়ে যান ম্যাচের দিন, যদি তিনি মনে করেন যে আমি খেলতে পারবো, তাহলে হয়তো কেভিন সিবির পাশে নর্মালি আনোয়ার আলীকে ডিপ্লয় করে দেওয়া হতে পারে। বাট তাছাড়া কিন্তু বলতে পারেন যে পসিবিলিটিস আর হাই দ্যাট আনোয়ার আলীর জায়গায় কিন্তু জিকসন সিংও স্টার্ট করতে পারে সেই ডিফেন্সে। দুটো সাইড ব্যাকে যদি কথা বলি, তাহলে সেখানে লেফট ব্যাকে অবশ্যই পিভি বিষ্ণু, এবং রাইট ব্যাকে কিন্তু থাকতে পারেন মোহাম্মদ রাকিব। মিডফিল্ডের যদি কথা বলি, তাহলে সেখানে আপনারা জানেন যে যেহেতু ডিফেন্সে একটা বিদেশি প্লেয়ার ইউজ করা হচ্ছে, তাই মিডফিল্ডে একটা বিদেশি প্লেয়ার কমাতে হবে। সেখান থেকে মিগুয়েল ফেরেরা, তিনি তো খেলবেনই, এবং তার পাশাপাশি কিন্তু সল ক্রেসপো খেলতে পারে, এবং তাদের সঙ্গে কিন্তু সৌভিক চক্রবর্তী খেলতে পারে। গত ম্যাচে যখন সাবস্টিটিউট হয়ে এসেছিলেন সৌভিক চক্রবর্তী, তখন কিন্তু ভালো ফুটবল উপহার দিয়েছিলেন এই প্লেয়ার। তো পাশাপাশি অস্কার ডুজন কিন্তু ভরসা দেখাচ্ছেন সৌভিক চক্রবর্তীর উপরে, এবং অবাক হওয়ার কিছু থাকবে না যদি মিডফিল্ডে এই 3 প্লেয়ার স্টার্ট করে বেঙ্গালুরু ম্যাচে। উইংয়ের যদি কথা বলি, তাহলে সেখানে কোনো চেঞ্জ মনে হয় না হবে। অবশ্যই লেফট উইংয়ে এডওয়ান লালরেন্ডিকা, রাইট উইংয়ে আমরা দেখতে পারি বিপিন সিংকে, এবং স্ট্রাইকারে কিন্তু ফিরতে পারেন ইউসুফ এজারি। এবং এরকম একটা বলতে পারেন ব্যালেন্সড একটা লাইন আপ কিন্তু আমরা দেখতে পারি সেই বেঙ্গালুরু ম্যাচে। এবং যেটা সব থেকে বড় পয়েন্ট, সেই 3 ব্যাক থেকে কিন্তু এবার অস্কার বুজন সরে আসতে পারেন সেই 4 ব্যাকে, এবং সেখানে কিন্তু ডিফেন্সে একটু বেশি স্টেবিলিটি ইস্টবেঙ্গল পাবে, এক কথায় কিন্তু বলাই যায়। কিন্তু ইস্টবেঙ্গলে যেটা মেন কনসার্ন বা মেন থ্রেট যেটা থাকবে, সেটা কিন্তু রায়ান উইলিয়াম
উইলিয়ামসের থাকবে সেই রাইট উইং পজিশনটা থেকে, এবং সেখানে পিভি বিষ্ণু কতটা বেটার কাজ করতে পারে সেটা নিয়ে কিন্তু ডাউট আছে। অবশ্যই পিভি বিষ্ণুর খেলা নিয়ে কখনো ডাউট থাকে না আমাদের মধ্যে, বাট যে ডিফেন্সিভ অ্যাবিলিটিসটা সেখানে কিন্তু একটা সলিড যদি প্লেয়ার থাকতো যার ডিফেন্সিভ কোয়ালিটিস ভালো, তাহলে কিন্তু একটুখানি হলেও বেটার হতে পারতো। বাট স্টিল ইস্টবেঙ্গল রিস্ক নিচ্ছে তার ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য। লেফট উইং থেকে আপনারা জানেন যে বিগত কিছু ম্যাচেসে কিন্তু রেজাল্ট পাচ্ছে ইস্টবেঙ্গল, পিভি বিষ্ণু এবং সামনে যেই লেফট উইঙ্গার থাকেন, কখনো এডমন্ড লালরেন্ডিকা, কখনো বিপিন সিং, এবং এই যুগলবন্দিতে কিন্তু চান্সেস আরও বেশি ক্রিয়েট হচ্ছে। ইস্টবেঙ্গল লেফট উইংটা কিন্তু লিথাল হয়ে যাচ্ছে, বা লেফট চ্যানেলটা বলতে পারেন লিথাল হয়ে যাচ্ছে, এবং সেটার উপরেই কিন্তু ভরসা রাখছেন অস্কার বুজন। এবং আরেকটা বড় পজিটিভ ফর ইস্টবেঙ্গল, এই আগামী ম্যাচে কিন্তু বেঙ্গালুরু পাবে না তাদের মেন নাম্বার 10 ব্রায়ান স্যাঞ্চেজকে। তিনি গত ম্যাচে একটা লাল কার্ড দেখেন, এবং সেই কারণে কিন্তু বলতে পারেন যে এই ম্যাচে কিন্তু মিস করতে চলেছেন ব্রায়ান স্যাঞ্চেজ এই ইস্টবেঙ্গল ম্যাচটা, এবং সেটা কিন্তু একটা বড় বুস্ট ফর ইস্টবেঙ্গল, কারণ মিডফিল্ড থেকে কিন্তু অনেকটাই প্রেশার কমে গেল ইস্টবেঙ্গলে। ব্রায়ান স্যাঞ্চেজ একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার, যিনি গোল করতে পারেন, করাতেও পারেন, এবং সেই প্লেয়ার না থাকা মানে কিন্তু একটা বাড়তি চাপ ব্যাঙ্গালোরের জন্য। ক্রিয়েটিভিটির দিক থেকে একটু প্রবলেম হতে পারে ঠিকই, কিন্তু লেফট উইংয়ের আমরা যদি কথা বলি, লেফট উইংয়ে বেঙ্গালুরু কিন্তু আশিক কুরুনেন, তিনি এখন ভালো ফর্মে আছেন, এবং রাইট উইংয়ে রায়ান উইলিয়ামস, এই দুজনের উপরেই কিন্তু মেন ক্রিয়েটিভিটির রোলটা পড়বে বা দায়িত্বটা পড়বে, এবং সেটা ইস্টবেঙ্গল কিভাবে আটকায় এটা কিন্তু দেখার বিষয় হবে। বাট ইস্টবেঙ্গলের অ্যাটাকিং পার্টের নিয়ে যদি কথা বলি, তাহলে সেখানে বেশি প্রবলেম হওয়া উচিত না। যথেষ্ট ভালো খেলছে ইস্টবেঙ্গল, এবং ইস্টবেঙ্গলের যেটা এখন মেন স্ট্রেংথ সেটা কিন্তু চারটে উইঙ্গার, এডমন্ড লালরেন্ডিকা, বিপিন সিং, পিভি বিষ্ণু এবং নন্দকুমার শেখর। নন্দকুমার কিন্তু গোলে ফিরেছেন, এবং সম্ভবত ব্যাঙ্গালোর ম্যাচেও কিন্তু তিনি সেকেন্ড হাফে নেমেই পার্থক্য গড়ে দেওয়ার একটা বলতে পারেন যে ইচ্ছা থাকবে তার মধ্যে। বাট দেখা যাক কি হয় বেঙ্গালুরু ম্যাচে। বাট আজকে ইস্টবেঙ্গল অনুশীলন থেকে এতটাই 1.5 ঘন্টার মতো একটা অনুশীলন করলো আজকে ইস্টবেঙ্গল, যেখানে তাদের কিন্তু মেইন ফোকাস ছিল এই ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস, কিভাবে বেঙ্গালুরু বধের ব্লু প্রিন্ট তৈরি করা যায় সেটাই কিন্তু চাইছিলেন বা চেষ্টা করলেন অস্কার বুজন এই ম্যাচ ডে -2 অনুশীলনে। তো আজকে যুবভারতী থেকে এতটাই। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্য, এবং আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।